হ্যালো গাইজ, তোমাদের সকলকে আরো একবার স্বাগত জানাই। আজকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনার আরেকটা লেকচার। আর আজকের এই লেকচারে আমরা অ্যাপ্লাইড এথিক্স থেকে আবার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আলোচনা করব। এর আগের ভিডিওতে আমরা ডিসেম্বর 2024 এক্সামের অ্যাপ্লাইড ফিলোসফি থেকে যে কোশ্চেনগুলো এসেছে সেগুলো আমরা আলোচনা করেছি, এক্সপ্লেন করেছি। আর আজকে আমরা জুন 2024 থেকে অ্যাপ্লাইড ফিলোসফি থেকে যে কোশ্চেনগুলো আছে সেগুলো আমরা আজকে আলোচনা করব, বোঝার চেষ্টা করব আর এক্সপ্লেন করব। তো তোমরা যারা আগের ভিডিওটা এখনো দেখোনি, তোমরা আমার ইউটিউব চ্যানেলে অ্যাপ্লাইড ফিলোসফি প্লেলিস্ট থেকে ভিডিওটা তোমরা দেখতে পারবে। অবশ্যই তোমরা ভিডিওটা দেখো। আর আজকের ভিডিওতে আমরা অ্যাপ্লাইড ফিলোসফি থেকে আরো কিছু কোশ্চেন আলোচনা করব। তো জুন 2024 থেকে অ্যাপ্লাইড ফিলোসফি থেকে যে কোশ্চেন গুলো এসেছিল, তো সেখানে মাত্র দুটো কোশ্চেন এসেছিল। সেই দুটো কোশ্চেনের মধ্যে প্রথম কোশ্চেন হচ্ছে, হুইচ এথিক্যাল থিওরি ইজ মোস্ট ক্লোজলি অ্যাসোসিয়েটেড উইথ দ্য আইডিয়া দ্যাট হিউম্যানস হ্যাভ এ মোরাল রেসপন্সিবিলিটি টু রেসপেক্ট দ্য ন্যাচুরাল ওয়ার্ল্ড অ্যান্ড মেনটেন ecological balance due to an interconnectedness with all living being. অল লিভিং বিইং বলতে বায়োটিক, অর্থাৎ লিভিং বিইং মানে সেই সমস্ত বস্তু যাদের মধ্যে প্রাণ আছে। এখানে কোশ্চেনটা বলছে কোন মতবাদ সেই ধারণার সঙ্গে অ্যাসোসিয়েটেড, সেই ধারণার সঙ্গে যুক্ত, যে ধারণায় বলা হয় যে প্রত্যেকটা মানুষের একটা রেসপন্সিবিলিটি আছে, প্রত্যেকটা মানুষের একটা রেসপন্সিবিলিটি আছে যে ন্যাচুরাল যে ওয়ার্ল্ড, প্রাকৃতিক যে জগৎ, সেই প্রাকৃতিক জগৎকে রক্ষা করা, সেই প্রাকৃতিক জগতের ভারসাম্য রক্ষা করা, সেই প্রাকৃতিক জগতের ভারসাম্য বজায় রাখা, মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স ডিউ টু। কেন রক্ষা করবে, কেন বজায় রাখবে সেই ভারসাম্য? তার একমাত্র কারণ হলো যে ইন্টার কানেক্টেডনেস, অল লিভিং বিইং, সমস্ত জীব অর্থাৎ সমস্ত বায়োটিক থিংস, লিভিং বিইংস, যে সমস্ত বস্তু যার মধ্যে প্রাণ আছে, সমস্ত কিছুই একে অপরের সঙ্গে কানেক্টেডনেস, একে অপরের সঙ্গে পরিপূরক, একে অপরের উপর নির্ভরশীল। তো সেই এথিক্যাল থিওরিটাকে কি বলা হয়? ফার্স্ট অপশন বলছে বায়োসেন্ট্রিসিজম, সেকেন্ড অপশন বলছে কনসিকুয়েন্সিয়ালিজম, থার্ড বলছে ল্যান্ড এথিক্স, অ্যান্ড ফোর্থ বলছে অ্যানথ্রোপোমরফিজম। ফার্স্ট অপশন বায়োসেন্ট্রিসিজম, হিন্দি দেখো জৈব কেন্দ্রীয়বাদ, জৈব কেন্দ্রীয়বাদ। বায়োসেন্ট্রিসিজম হলো জৈব কেন্দ্রীয়বাদ। বায়োসেন্ট্রিসিজম সেই মতবাদ যেখানে সমস্ত প্রাণী জগতের কথা বলা হয়, সমস্ত প্রাণী জগৎকে নিয়ে, সমস্ত জীব জগৎকে নিয়ে যে মতবাদ, সেই মতবাদটা হচ্ছে বায়োসেন্ট্রিসিজম। প্রাণী জগৎ বা জীব জগৎ বা বায়োটিক থিং, লিভিং বিইং, যে সমস্ত বস্তুর প্রাণ আছে, বায়োসেন্ট্রিসিজম। তারপরে হচ্ছে কনসিকুয়েন্সিয়ালিজম, কনসিকুয়েন্সিয়ালিজম অর্থাৎ পরিণামবাদ। কনসিকুয়েন্সিয়ালিজম হলো সেই মতবাদ যেখানে পরিণাম অর্থাৎ রেজাল্টের উপর ফোকাস করা হয়, রেজাল্টের উপর প্রাধান্য দেওয়া হয়। যখন কোনো কিছু করা হয় তার ফলের জন্য, তার রেজাল্টের জন্য, সেই মতবাদটা হচ্ছে কনসিকুয়েন্সিয়ালিজম অর্থাৎ পরিণামবাদ। ফলের আশা করে বা ফলকে বা পরিণতিকে বা উদ্দেশ্যকে উদ্দেশ্যকে লক্ষ্য করে যখন কোনো কিছু করা হয়, এই মতবাদকে বলা হয় কনসিকুয়েন্সিয়ালিজম। আরেকটা হচ্ছে অ্যানথ্রোপোমরফিজম, মানে হচ্ছে মানব কেন্দ্রিকতাবাদ, সেই মতবাদ যেখানে মানব জাতিকে অর্থাৎ মানুষকে প্রাধান্য দেওয়া হয়, মানুষই হলো মুখ্য, বাকি সবকিছু হচ্ছে গৌণ, সেই মতবাদটা হচ্ছে অ্যানথ্রোপোমরফিজম। আরেকটা হচ্ছে ল্যান্ড এথিক্স।
ল্যান্ড এথিক্স। তাহলে ল্যান্ড এথিক্সটা কি সেটা আমরা জানবো। এই ল্যান্ড এথিক্স is a philosophical framework that advocates for an ethical relationship between human and natural world. তাহলে ল্যান্ড এথিক্স কি বলছে? একটা দার্শনিক একটা আলোচনা যেখানে একটা নৈতিক সম্পর্ক হয় মানুষের সঙ্গে প্রাকৃতিক জগতের, emphasizing a sense of responsibility for the health and well-being of the land. তো সেখানে কি বলছে যে প্রত্যেকটা মানুষের একটা রেসপন্সিবিলিটি, প্রত্যেকটা মানুষের একটা দায়িত্ব থাকে, একটা ডিউটি থাকে যে ন্যাচুরাল যে ওয়ার্ল্ড আছে, যে প্রাকৃতিক যে জগৎ আছে, সেই জগৎকে রক্ষা করা, সেই জগতের ভারসাম্য বজায় রাখা, জগতের ভারসাম্য বজায় রাখা। দিস এথিক্স পপুলারাইজড বাই আল্ডো লিওপল্ড। এই নামটা তোমাদের মনে রাখতে হবে, আল্ডো লিওপল্ড। আল্ডো লিওপল্ড হলেন একজন আমেরিকান ইকোলজিস্ট, আমেরিকান বাস্তুবিদ, যিনি এই ল্যান্ড এথিক্সের ধারণাটা দিয়েছেন। তিনি একটা নতুন এথিক্সের ধারণা দিয়েছেন, যেখানে বলা হচ্ছে যে মানুষের চারপাশে যত কিছু আছে সমস্ত কিছুর প্রতি একটা মানুষের দায়িত্ব আছে, সমস্ত কিছুকে রক্ষা করবে, সমস্ত কিছুর ভারসাম্য বজায় রাখবে, সমস্ত কিছুর অস্তিত্ব টিকিয়ে রাখবে, সমস্ত কিছুকে নষ্ট হতে দেবে না। এই একটা নতুন এথিক্স, নতুন একটা নীতিবিদ্যার উত্থান করেছিলেন, যেটা হচ্ছে ল্যান্ড এথিক্স। আল্ডো লিওপল্ড, আমেরিকান ইকোলজিস্ট, এই নামটা তোমাদের মনে রাখতে হবে। বাংলাটা দেখো, ভূমি নীতি হলো একটি দার্শনিক কাঠামো যা মানুষ ও প্রাকৃতিক জগতের মধ্যে একটি নৈতিক সম্পর্কের পক্ষে ভূমির স্বাস্থ্য ও কল্যাণের জন্য দায়িত্ববোধের উপর জোর দেয়। এই নীতিশাস্ত্র যা আল্ডো লিওপল্ড তার স্যান্ড কাউন্টি অ্যালমানাক বইতে জনপ্রিয় করেছেন। তাহলে ল্যান্ড এথিক্স এর ধারণাটা তিনি একটা বইয়ে উল্লেখ করেছেন, যে বইটার নাম হচ্ছে দ্য স্যান্ড কাউন্টি অ্যালমানাক। তা থেকে বোঝা যায় যে মানুষ একটি বৃহত্তর জৈবিক সম্প্রদায়ের অবিচ্ছেদ্য অংশ এবং তাদের সেই অনুযায়ী কাজ করা উচিত, ভূমির অখণ্ডতা, স্থিতিশীলতা ও সৌন্দর্যকে সম্মান করে। তাহলে ল্যান্ড এথিক্স কি? ল্যান্ড এথিক্স হচ্ছে আহ সেই নীতিবিদ্যা বা সেই নীতিবিদ্যাগত মতবাদ যেখানে, যার ধারণাটা কে দিয়েছেন? আল্ডো লিওপল্ড। উনি হলেন আমেরিকান ইকোলজিস্ট, আমেরিকান বাস্তুবিদ। উনি একটা নতুন এথিক্সের ধারণা দিয়েছেন, যেখানে বলছেন যে মানুষ, এই জগতে প্রত্যেকটা মানুষ যেখানে বসবাস করে তার চারপাশে যা কিছু আছে, সমস্ত কিছুকে, তার চারপাশে যা কিছু আছে, জীব হোক, অজীব হোক, বায়োটিক অ্যাবায়োটিক, লিভিং হোক, নন লিভিং হোক, সমস্ত কিছুকে তিনি রক্ষা করবেন, সমস্ত কিছুর ভারসাম্য বজায় রাখবেন, সমস্ত কিছুর অস্তিত্ব টিকিয়ে রাখবেন। সেই মতবাদটা হচ্ছে একটা এইরকম একটা ধারণা, নিউ এথিক্স, একটা নতুন নীতিবিদ্যা দিয়েছেন, যার নাম দিয়েছেন ল্যান্ড এথিক্স। আর তিনি এই ধারণা এই স্যান্ড কাউন্টি অ্যালমানাক বইয়ে উল্লেখ করেছেন। তো আই হোপ তোমরা ল্যান্ড এথিক্স কি সেটা বুঝতে পেরেছো। তাহলে এখানে প্রশ্নটা কি বলেছে? এখানে প্রশ্নটা বলেছে যে সেই নীতিবিদ্যাগত মতবাদ যেখানে, সেই ধারণার কথা বলা হয় যেখানে মানুষের একটা নৈতিক দায়িত্ব আছে, যে তার ন্যাচারাল যে ওয়ার্ল্ড, যে প্রাকৃতিক জগৎ, সেই প্রাকৃতিক জগৎকে রেসপেক্ট করা, সেই প্রাকৃতিক জগতের রক্ষা করা, বজায় রাখা, ভারসাম্য বজায় রাখা, মেনটেন ইকোলজিক্যাল ব্যালেন্স। কেন বজায় রাখবে? যে এই জগতের সমস্ত কিছু, অল লিভিং বিংস, সমস্ত কিছু একে অপরের সঙ্গে নির্ভরশীল, একে অপরের উপর নির্ভরশীল। তাহলে এই মতবাদটাকে কি বলা হচ্ছে? ল্যান্ড এথিক্স। রাইট অ্যান্সার কি? ল্যান্ড এথিক্স। আই হোপ তোমরা কোশ্চেনটা বুঝতে পেরেছ। পরের কোশ্চেন আমরা দেখব। পরের কোশ্চেন মেডিকেল এথিক্স থেকে, চিকিৎসা শাস্ত্র নীতিবিদ্যা। এ ফিজিশিয়ান ইজ থ্রেটিং এ টার্মিনালি ইল পেশেন্ট মানে হচ্ছে একজন ডাক্তার একজন অসুস্থ রোগীকে হুমকি দিচ্ছেন। সেই অসুস্থ রোগী যে
expressed a desire to discontinue life supporting system. সেই অসুস্থ রোগী যিনি বলছেন যে তার যে লাইফ সাপোর্টিং সিস্টেম, জীবনের সহযোগী যে তন্ত্র, অর্থাৎ জীবন রক্ষক যে সিস্টেম, সেই সিস্টেমটাকে তিনি বন্ধ করতে চাইছেন। এই রকম একটা পেশেন্টকে, অসুস্থ রোগীকে একজন ডাক্তার হুমকি দিচ্ছেন। Which ethical principle is most directly in conflict with principle of autonomy in this case? তাহলে এই পরিস্থিতিতে কোন নৈতিক নিয়ম অধিক, কোন নৈতিক নিয়ম প্রিন্সিপাল অফ অটোনমি মানে হচ্ছে স্বায়ত্ত শাসন নিয়ম, অর্থাৎ নিজের প্রতি শাসন নিয়মের সঙ্গে যুক্ত হয়। মোস্ট ডিরেক্টলি ইন কনফ্লিক্ট উইথ প্রিন্সিপাল অফ অটোনমি মানে হচ্ছে ব্যক্তি স্বাধীনতা বা স্বায়ত্ত শাসন, স্বশাসন, নিজের উপর নিজেই শাসন। তাহলে এখানেই বলছে যে একজন ডাক্তার সেই রোগীকে হুমকি দিচ্ছেন যিনি তার জীবন রক্ষক তন্ত্র বন্ধ করতে চাইছেন। তো এই রকম পরিস্থিতিতে কোন নৈতিক মতবাদ বা কোন নৈতিক নিয়ম ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে কনফ্লিক্ট? ফার্স্ট অপশন বলছে বেনিফিকেন্স, উপকারিতা। সেকেন্ড বলছেন জাস্টিস, ন্যায়। থার্ড বলছে নন মেলফিকেন্স মানে হচ্ছে অহানিকারিতা বা অক্ষতিকারক। আর একটা হচ্ছে কনফিডেন্সিয়ালিটি মানে হচ্ছে গোপনীয়তা। এখানে রাইট অ্যান্সার হবে নন মেলিফিকেন্স। হিন্দি দেখো, गैर अहितकारिता। एक चिकित्सक उस असभ्य रूप से अस्वस्थ एक रोगी का उपचार करता है जो अपनी जीवन रक्षक तंत्र को जारी ना रखने के लिए इच्छा व्यक्त करता है। उस स्थिति में इस नैतिक सिद्धांत का स्वायत्तता के सिद्धांत से প্রত্যক্ষত বিরোধাভাস হে। এখানে সেটাই বলছে যে একজন ডাক্তার সেই রোগীকে যে তার জীবন লাইফ সাপোর্টিং যে সিস্টেম, সেই লাইফ সাপোর্টিং সিস্টেমকে তিনি বন্ধ করতে চাইছেন, ডিসকন্টিনিউ করতে চাইছেন। এই রকম পরিস্থিতিতে এই কোন নৈতিক মতবাদ ব্যক্তি স্বাধীনতার ক্ষেত্রে কনফ্লিক্ট? তাহলে সেই মতবাদটা হচ্ছে নন মেলেফিকেন্স গ্যার অহিতকারিতা, বাংলা হচ্ছে অহানিকারিকতা বা অক্ষতিকারক। তাহলে জুন 2024 থেকে এই দুটোই কোশ্চেন এসেছিল অ্যাপ্লাইড ফিলোসফি থেকে। আই হোপ তোমরা কোশ্চেন দুটোই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো রকম কোয়ারি থাকে বা কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করো। আর এই লেকচার যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, টেক কেয়ার।